স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। বোমা আতঙ্কে থাকা ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG356 ফ্লাইটটি 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। সকাল 9:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম মোবাইল ফোন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আরও জানান, ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে একটি অপরিচিত নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে ফোন করে আতঙ্ক ছড়ায়। সব যাত্রী এবং ক্রুকে এয়ারক্রাফট থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে, তবে তাদেরকে এখনও ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। নিরাপত্তা কর্মীরা ফ্লাইটটি ঘিরে রেখেছেন বলে জানানো হয়েছে। গেল বছরের 31 মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। বুধবার সকাল 9টা থেকে অবস্থান নেন তারা। সড়কের একপাশে প্রায় 3 ঘন্টা অবস্থান নিয়ে আন্দোলন করেন। কিছুক্ষণ আগে পুলিশ তাদের সরিয়ে দেয়। অবস্থান কর্মসূচিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা অভিযোগ করেন, লাখ লাখ টাকা খরচ করেও শুধু বিমানের টিকিট না পেয়ে তারা কাজে যোগ দিতে পারেননি। ধার দেনা করে টাকা দেয়ার এখন সামাজিক ও আর্থিকভাবে চরম দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের। অভিযোগ করেন, সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়েও পাচ্ছেন না তারা। চলতি মাসের মধ্যে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করার দাবি করেছেন কর্মীরা। জমি ঋণ দেওয়া হয়েছে, জমি বিক্রি করা হয়েছে, ওইখানে এনজিও থেকে লোন তোলা হয়েছে, বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে টাকাগুলো আনা হয়েছে। আমরা যত চর্চা করুক না করুক, আমরা এখানে মরবো, আমরা এখান থেকে যাব না। আমরা যতক্ষণ বলতে আমরা দাবি না মানা হয় ততক্ষণ পরে আমরা এখানেই থাকবো। আমরা যেভাবে ভুগতেছি 9 মাস হলে এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান আসেনি। ডক্টর ইউনূসের কাছে আমাদের দাবি একটাই, আমাদের উনি মালয়েশিয়া যেভাবে আমাদের পাঠানোর ব্যবস্থা। আমরা প্রত্যেকটা ফ্যামিলি আমরা অসহায় হয়ে গেছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সার্জিস আলম। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। সার্জিস আলম লিখেছেন, গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে বলেও মন্তব্য তার। জানান, তিনি চেষ্টা করেছেন নিজ চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবেন বলেও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ স্কল্জ। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জার্মান চ্যান্সেলর কথা বলেন। এদিকে ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিকে অনুষ্ঠেয় বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে ডক্টর ইউনূসকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন জার্মান কূটনীতিক ক্রিস্টোফ হিউজজেনের সাথে। এ সময় প্রধান উপদেষ্টাকে মিউনিক নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। আলোচনা করেন জুলাইয়ের অভ্যুত্থান, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে। এর আগে একই দিন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কল্জের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জার্মান সরকার সহায়তা করবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয় এ সময়। আলোচনায় ডক্টর ইউনূস তার সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জানান জার্মান চ্যান্সেলরকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে যোগ দিতে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকালে সুইজারল্যান্ডে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। অর্থাৎ আমরা জানিয়েছিলাম আগেই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়ানো হয়েছে, সে বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, যাত্রীরা কি ইমিগ্রেশন শেষ করে বের হতে পেরেছেন কিনা, সেই সাথে কোনো ধরনের আতঙ্ক আছে কিনা, সেখানে নিশ্চয়ই নিরাপত্তা কর্মী বা বোম ডিসপোজাল ইউনিট গেছে, সার্বিক অবস্থা সেখান থেকে কেমন দেখছেন? আফরিন, এখন যে বর্তমান অবস্থাটাই আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইতিমধ্যেই। এই কারণে কিন্তু ট্রাফিক ব্যবস্থাটাও আমরা লক্ষ্য করেছি যে ট্রাফিকে বা একটা যানজটের সৃষ্টি হয়েছে সেখানে নিরাপত্তা জোরদারের কারণেই। কারণ প্রতিটি গাড়ি প্রবেশ মুখেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং কি তল্লাশি করেই ভেতরে প্রবেশ করা হচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যাত্রীদের বিষয় জানতে চাইলেন, সেই যাত্রীরা এখন পর্যন্ত যে ইমিগ্রেশন পার হয়েছে, কয়েকজন পার হয়েছে এবং কি তাদেরকে নিরাপদ স্থানে রেখেছে বিমানবন্দরে নিরাপত্তা যারা আছেন। তো সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে পেরেছি এবং কি আমরা একটি বিষয় জানিয়ে রাখছি আফরিন, যে এখন পর্যন্ত বিমানবন্দর থেকে এই টার্মিনাল 2 বা টার্মিনাল 1 এই দুটো জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত রোম থেকে আসা যে বাংলাদেশি যাত্রী 250 জন, সেই যাত্রীরা কেউ বের হয়নি, আমরা এতটুকু নিশ্চিত করতে পেরেছি। আর সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো বা কর্তৃপক্ষের পক্ষ থেকে বা বোম ডিসপোজাল যে আসছেন তাদের পক্ষ থেকে একটা হয়তো বা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই পুরোপুরি বিস্তারিত হয়তো বা জানতে পারবো। তো আপনি জানেন ইতিমধ্যেই যে 9:20 রোম থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সেটা অবতরণ করে। সেইখানে বলা হয়েছে যে আমরা যদি জানতে পেরেছি বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে বা বিমানবন্দরে একটি অপরিচিত নাম্বার থেকে কিন্তু এই বোমা রাখার হুমকি স্বরূপ একটি কল আসে। সেই কলটি আসলে কে করেছে সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। তবে বোম ডিসপোজাল যারা আছেন ভেতরে, আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত বোম থাকার যে বিষয়টা সেটা কিন্তু পায়নি। তবে যে আতঙ্কটা, সেই আতঙ্কটাও কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি। কারণ অনেক যাত্রী আছেন এখানে ভেতরে আছেন, সেইখানে তারা বলছেন যে এই বোমা আতঙ্কটা সেটা একেবারে বলা যায় যে সেটা একেবারে আতঙ্কই কাজ করছে প্রত্যেকের মাঝে। তো এখন আসলে দেখার বিষয় পরবর্তীতে কি তথ্য পাওয়া যায়, নতুন তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো। আফরিন, এই ছিল এখান থেকে সবশেষ। নিশ্চয়ই আরিফ, আপনি সেখানে সংবাদ সংগ্রহে থাকুন, আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে আরও বিস্তারিত তথ্য জেনে নেব সেখানকার সর্বশেষ। জুলাই বিপ্লবের রাজধানীর বিভিন্ন এলাকায় সংগঠিত হত্যা ও হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা তার কয়েকজন মন্ত্রী, এমপি ও মেয়রকে বিভিন্ন মেয়াদের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 3 দিন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এমপি সাদেক খান ও কাউন্সিলর সলিমুল্লাহ সলুর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফরহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেয়। এছাড়া উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 10 দিন, মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলক, সাদেক খান ও সলিমুল্লাহ সলুকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। আর হাজারীবাগ থানার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মশিউর রহমান ও জুয়েল রানা এবং মিরপুর মডেল থানার মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়। চীনের প্রতিবেশী কূটনীতিতে গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে বাংলাদেশকে। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কথা বলেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর এই সদস্য আরও বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি আগামীতেও অনুসরণ করতে চায় তাঁর দেশ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফরের সময় বেইজিংয়ের মঙ্গলবার চীনের এমন অবস্থান তুলে ধরেন ওয়াং ই। রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইতাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকার ও সমগ্র জনগণের সন্তুষ্টপুষ্ট। এর আগে 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় এসে বাংলাদেশের সঙ্গে সহযোগিতাকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করেছিলেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন ব্যবস্থা না নিলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন চীন থেকে আমদানি পণ্যের ওপর 10% শুল্ক বাড়ানোর কথা। এদিকে একের পর এক জেল থেকে মুক্ত হচ্ছেন ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকরা। প্রায় ৩ বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই সংঘাতে ইতি টানতে এখন পর্যন্ত কোনো ভূমিকা রাখেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার যুদ্ধ থামাতে হুঁশিয়ারি দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধ না থামালে শিগগিরই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়ায় কখনো যুদ্ধ হতো না। একজন যোগ্য প্রেসিডেন্ট কখনই যুদ্ধকে সমর্থন করেন না। যুদ্ধ বন্ধে এরই মধ্যে জেলেনস্কির সাথে কথা বলেছি, রাশিয়ার প্রেসিডেন্টের সাথেও কথা বলবো। তারপরেও যুদ্ধ বন্ধে পুতিন কোনো ব্যবস্থা না নিলে দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সংবাদ সম্মেলনে চীনের আমদানি পণ্যের ওপর 10% শুল্ক বাড়ানোর ঘোষণা করেন ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নকে বিপজ্জনক বলে মনে করেন এই নতুন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 1 ফেব্রুয়ারি থেকে চীনের আমদানি পণ্যের উপর বাড়ানো হবে শুল্ক। আর ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের কয়েকশো বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে, ফলে তারা আমাদের শুল্ক বাণিজ্যের চাপ বাড়াচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর অবকাঠামো নির্মাণ এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানান তিনি। এদিকে ক্যাপিটল হিলে হামলাকারী ডোনাল্ড ট্রাম্পের 1600 সমর্থকের মধ্যে জেল থেকে মুক্ত হয়েছেন হেনরি এনরিক টাররিও এবং স্টুয়ার্ট রোডস। তারা দুজনই রিপাবলিকানের মনোনীত সংগঠন প্রাউড বয়েজের নেতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।